আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাসির। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। মার্কিন ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 787 ইরানির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। ইরান ছাড়াও ইসরায়েলি হামলায় লেবাননে কমপক্ষে 40 জন নিহত এবং 246 জন আহত হয়েছে। এদিকে ইরানের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশের একদিন পর তা থেকে সরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে আলোচনায় বসার কোনো আগ্রহ দেখায়নি ইরানও। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। তেহরান সহ ইরানের বিভিন্ন অঞ্চলে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ধ্বংস হচ্ছে বিভিন্ন স্থাপনা, হতাহত হচ্ছে বহু মানুষ। ইরানের নাতানজ পরমাণু কেন্দ্র সহ আইআরজিসির কমান্ডো কন্ট্রোল স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং সামরিক বিমান ঘাঁটি ধ্বংসের দাবি করছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তেহরান। পাশাপাশি সৌদি আরবের রাজধানী রিয়াদের মার্কিন দূতাবাস, আল খার্জ ও ওমানের দুমকো বাণিজ্যিক বন্দরেও হামলার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ইরান ছাড়াও ইসরায়েলি হামলায় লেবাননে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। লেবাননে ব্যাপক বোমা হামলার পাশাপাশি সীমান্তে জায়গা দখলের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডস। তিনি বলেন, দক্ষিণ লেবাননের সীমান্তে অতিরিক্ত জায়গা দখল করে বিশেষ নিরাপত্তা অঞ্চল গঠন করতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘোষণার পর সেসব অঞ্চল থেকে পিছু হাঁটতে শুরু করেছে লেবাননের সেনারা। তবে ইসরায়েলেও মিসাইল নিক্ষেপের দাবি করেছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার সুর পাল্টে ট্রাম্প বলছেন, আলোচনার জন্য অনেক দেরি হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিরক্ষা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানও। জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আলী বাহরানি এ ঘোষণা করেন। তিনি আরও বলেন, কোনো প্রতিবেশী দেশের ঘাঁটি তাদের আক্রমণ করার জন্য ব্যবহার করা হলে তা ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আব্দুল মালেক, আরটিভি। ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় যোগ দিতে চাইছে আরব দেশগুলো। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটো এই যুদ্ধে সরাসরি যোগ দেবে না বলে জানিয়েছেন জোটের মহাসচিব মার্ক রুটা। একই সঙ্গে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেন। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে যোগ দিতে অনিচ্ছুক আরব দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের হামলায় সক্রিয় ভূমিকা নিতে চাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের আক্রমণের মুখে দেশগুলো তাদের অবস্থান পরিবর্তন করছে বলে জানান তিনি। এমন প্রেক্ষাপটে পশ্চিমা সামরিক জোট ন্যাটো তাদের অবস্থান স্পষ্ট করেছে। ব্রাসেলসে জার্মান টেলিভিশন এআরডিকে দেওয়া সাক্ষাৎকারে ন্যাটো মহাসচিব মার্ক রুটা বলেন, এই যুদ্ধে জোট হিসেবে তাদের অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে পৃথক সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মতো করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপে সহায়তা করতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। এর আগে এক যৌথ বিবৃতিতে এই অঞ্চলে নিজেদের ও মিত্রদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দেয় যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। অন্যদিকে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেস এক টেলিভিশন সাক্ষাৎকারে জানান, জাতিসংঘের সনদ কিংবা দ্বিপাক্ষিক চুক্তির বাইরে কোনো কাজে এগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পাল্টা জবাবে উত্তর ইসরায়েলের রামাত ডেভিস বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আরেকদিকে সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় অ্যামাজনের 2টি ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে অ্যামাজনের ওয়েব সার্ভিসেস। অন্যদিকে পাকিস্তানের করাচিতে অবস্থিত মার্কিন কনসুলেটে হামলার ঘটনায় মার্কিন মেরিন সেনারা সরাসরি গুলিবর্ষণে জড়িত ছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। আরেকদিকে ইসলামাবাদের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিলের ঘোষণা করেছে মার্কিন দূতাবাস। সামিউল শিহাব, আরটিভি।
3 দিনের অচল অবস্থা কাটিয়ে আংশিক বা সীমিত আকারে চালু হতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের প্রধান বিমানবন্দরগুলো। সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট বর্তমানে চালু রয়েছে। এই বিমানবন্দর থেকে অন্তত 10টি বিশেষ রিলিফ ফ্লাইট পরিচালনা করছে ভারতীয় এয়ারলাইন্স ইন্ডিগো। এদিকে সোমবার সন্ধ্যা থেকে দুবাই এয়ারপোর্ট আংশিকভাবে চালু হয়েছে। এর পাশাপাশি দুবাইয়ের আল মাকতুম বিমানবন্দর ও আবুধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সীমিত আকারে কার্যক্রম শুরু করেছে। এখান থেকে এমিরেটস এবং ফ্লাই দুবাই তাদের কিছু নির্ধারিত ফ্লাইট পরিচালনা করছে। ওমানের মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সীমিত পরিসরে ফ্লাইট চালু করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তবে কাতারের আকাশ সীমা বন্ধ থাকায় দোহা বিমানবন্দর এখনও অচল রয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ ঘিরে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে গেল 4 দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী 147টি ফ্লাইট বাতিলের কথা জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যুদ্ধের পর থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়। এই জন্য 28 ফেব্রুয়ারি 23টি, 1 মার্চ 40টি, 2 মার্চ 46টি এবং আজ 38টি ফ্লাইট বাতিল করা হয়। সৌদি আরব, ইতালি সহ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোতে কয়েকটি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু রয়েছে। ঈদযাত্রা সহজ এবং আরামদায়ক করতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এদিকে 10 মার্চ বগুড়া নয়, রাজধানীর কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে একথা বলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। বিস্তারিত জানাচ্ছেন বিলাল হোসেন। মঙ্গলবার সকাল 9টায় সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল জিয়াউল হক সাক্ষাৎ করেন। রেল পরিবহন ব্যবস্থাপনা উন্নতির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রেল ও সড়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঈদ যাত্রায় নির্দিষ্ট ভাড়া বাস্তবায়ন করবে সরকার। নির্দিষ্ট হারে নিতেই হবে যে ভাড়া আছে, অঙ্গীকার না শুধু, এটা বাস্তবায়ন করা হবে। ভাড়া বাড়াবে না, যাত্রী সেবার মানও ঠিক রাখবে, যানজট যাতে না হয়, টিকিট যেটা আছে সেটাও তারা স্বচ্ছতার সাথে আপনার সেল করবে। বলেন, রেলের 3 শ্রেণীর ব্যক্তিদের জন্য থাকছে 25% ভাড়া ছাড়, অর্থাৎ 65+ সিনিয়র সিটিজেন, আর হচ্ছে স্টুডেন্ট যারা, তাদের জন্য দূরপাল্লার যে আমাদের ট্রেন আছে ইন্টারসিটি এবং আমাদের মেট্রো রেল, সেখানে আমরা 25% ভাড়া ডিসকাউন্ট করব। ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, 10 মার্চ রাজধানীর কড়াইল বস্তি থেকে উদ্বোধন হবে ফ্যামিলি কার্ড। ঢাকার যে 17 আসন যে কড়াইল বস্তি, কড়াইলে ইনশাআল্লাহ ওখানে উনি ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। অরিজিনাল প্ল্যানিং যা ছিল তার থেকে প্রায় 6 গুণ বেশি কার্ড লাগতেছে। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানান, ঈদের আগেই দিনাজপুরের একটি খাল খননের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরে একটা খাল খননের মধ্য দিয়ে ওনার দীর্ঘদিনের বাধা বিপত্তি, অনেক জায়গায় বর্জ্য আবর্জনা সেখানে স্তূপ হয়ে আছে, অনেক জায়গায় বাড়িঘর উঠে গেছে, অনেক জায়গায় দোকানপাট উঠে গেছে। আইন অনুযায়ী যেটা নিষ্পত্তি করার মাধ্যমে এই খাল খনন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা যায়, সেই দিকে আমরা বিশেষ নজর রাখব। পানি সম্পদ মন্ত্রী আরও বলেন, আগামী 5 বছরে 20,000 কিলোমিটার বেশি খাল খনন দৃশ্যমান হবে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের সরকার পারস্পরিক সহযোগিতামূলক কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বর্মা। বলেন, সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। প্রণয় বর্মা বলেন, দুই দেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্ন রকম সহযোগিতামূলক কাজ করতে দুই সরকারই আগ্রহ নিয়ে কাজ করবে। This is an area, as I mentioned, where both India and Bangladesh have a lot of commonality. We have a large rural population. We both are focused on promoting local governance.
স্বচ্ছতা, বিবেকবোধ এবং দায়বদ্ধতা নিয়ে চিকিৎসকদের সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। জামায়াত আমির বলেন, সাধারণ মানুষ যেন চিকিৎসকদের কাছে গিয়ে কাঙ্ক্ষিত সেবা পায়, রোগীরা যেন ভোগান্তির শিকার না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এদিকে জামায়াত আমিরের বক্তব্য চলাকালীন সময়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অসদাচরণ করেন স্বেচ্ছাসেবকরা। এ সময় বক্তব্য থামিয়ে শফিকুর রহমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। কেউ কোনো ভলান্টিয়ার থাকবেন না, আমার সাংবাদিক বন্ধুরা বসুক ওখানে। স্বচ্ছতা, বিবেকবোধ, দায়বোধ এবং দরদ নিয়েই যদি আমরা মানুষের প্রতি চিকিৎসার হারটা বাড়িয়ে দিই, আল্লাহ তাআলা দুনিয়ায়ও আমাদেরকে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। আর যে মানুষগুলো আমাদের কাছে আসবে তারা মনে অন্তরে একটা তৃপ্তি নিয়ে, প্রশান্তি নিয়ে আমাদের কাছ থেকে। কোনো চাপের মুখে নয়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন ও 2 কমিশনার পদত্যাগ করেছেন। পদত্যাগের পর সচিবালয়ে এমনটা জানান কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। এর আগে দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থিত হয়ে তারা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগ করা অপর কমিশনার হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। 2024 সালের 10 ডিসেম্বর ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই দিন চেয়ারম্যানের পাশাপাশি দুদকের 2 কমিশনারকেও নিয়োগ দেওয়া হয়। না, কোনো চাপের মুখে না, এটা ব্যক্তিগত কারণ, আর এটাই উচিত। এটা এখন নতুন সরকার এসেছে, নতুনভাবে আবার কমিশন পুনর্গঠিত হবে। গণভোট অধ্যাদেশ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয় জানতে রুল জারি করেছে হাইকোর্ট। এছাড়া সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না তাও এতে জানতে চাওয়া হয়েছে। এই রুলকে ফরমায়েশে ও পক্ষপাতদুষ্ট বলছেন জামায়াতের আইনজীবী। আর চূড়ান্ত আদেশও রিটের পক্ষে যাবে বলে প্রত্যাশা রিটকারীদের আইনজীবী। GM মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। গেল বছরের 13 নভেম্বর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন রাষ্ট্রপতি। এরপর 12 ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, আর 17 ফেব্রুয়ারি শপথ নিয়ে সরকার গঠন করে বিএনপি। ওই দিন দুটো শপথ নেয়ার কথা থাকলেও বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তবে দুটো শপথ নিয়েছে জামায়াত এনসিপি জোট। বাংলাদেশের প্রতি সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে পারেন না, এমন যুক্তিতে হাইকোর্টে রিট করেন বিএনপিপন্থী 2 আইনজীবী। সব পক্ষকে শুনে মঙ্গলবার এ বিষয়ে 4 সপ্তাহের রুল জারি করে বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ। এর ফলে গণভোট নিয়ে সংসদ আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, জানান রিটকারীদের আইনজীবী। রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। এর মধ্য দিয়ে জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। আমরা আশা করি ঈদের পরে কোর্ট খুললে এইটা চূড়ান্ত শুনানি হবে। এদিকে রাজনৈতিক সিদ্ধান্ত আদালতের কাঁধে চাপিয়ে সরকার দ্বিচারিতা করছে উল্লেখ করে জামায়াতের আইনজীবী বলেন, জুলাই সনদ ও গণভোট বাতিল হলে নির্বাচন ও বর্তমান সরকার নিয়েও প্রশ্ন উঠবে। এর মাধ্যমে নিজের পায়ে নিজেই কোরাল মারার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, সবকিছুই বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে। এর আগে গত 18 ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে আরেকটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। GM মাহমুদ, RTV, ঢাকা। গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গণভোট নিয়ে জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হলে আবারও রাজপথে নামতে বাধ্য হবেন তারা। বিকেলে কুমিল্লা স্টেশন ক্লাবে
এনসিপির কুমিল্লা বিভাগ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় গণভোটের গণরায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন ছাড়া বিকল্প কোনো কিছুই মেনে না নেয়ার ঘোষণা দেন নাহিদ। এ সময় শেখ হাসিনা এবং শহীদ হাদির খুনিদের বাংলাদেশে না পাঠালে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির সুযোগ নেই বলে জানান এনসিপি আহ্বায়ক। আমরা হ্যাঁ পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি, কিন্তু সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে। আমরা কি সেটা মানবো না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। কথা খুবই পরিষ্কার। আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না হাইকোর্ট না রাজপথ, কিন্তু এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না। নারায়ণগঞ্জের ফতুল্লায় ইফতার অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করা হয়েছে। প্রায় 2 ঘন্টা পরে তাকে উদ্ধার করে পুলিশ। ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতে ইসলামের ইফতার মাহফিলে এই ঘটনা ঘটে। সংসদ সদস্য আল আমিন বলেন, ফ্যাসিস্টের দোসরের সঙ্গে এক মঞ্চে বসা যাবে না। এরপরই হাতেম উঠে গেলে তার অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে ফতুল্লা থানার পরিদর্শক জানান, এমপি আব্দুল্লাহ আল আমিনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমি ফ্যাসিস্টদের দোষরদের এখানে দেখার কারণে আমি বসতে পারতেছি না, কিন্তু আমি আমার আত্মীয়দের সম্মানে এখানে এসেছি। আমি দোয়া চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্ষণের শিকার হওয়া 8 বছরের শিশুটি ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এর আগে ধর্ষণের পর হত্যার উদ্দেশ্যে শিশুটির গলা কেটে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের জঙ্গলে ফেলে যায় ঘাতকরা। স্থানীয়রা জানায়, দাদার বাড়ি থেকে নিজ বাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় শিশুটি। এরপর প্রায় 3 ঘন্টা পর বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে জঙ্গলে গলা কাটা অবস্থায় হেঁটে আসতে দেখে শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত আসামির নাম মোহাম্মদ মাহবুব বলে জানিয়েছেন সিএমপির ক্রাইম বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ। ক্ষেত্র বিশেষে কোনো ঘটনা সাথে সাথেই হয়ে যায়, কোনো ঘটনায় 5 দিন লাগে, কোনো ঘটনায় 7 দিন লাগে। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছি, আশা করছি দ্রুততম সময়ে একটা ব্যবস্থা হবে। দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইসলামী তাকাফুল বীমার 54তম শরিয়া কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির প্রধান কার্যালয়ে শরিয়া কাউন্সিল চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, পরিচালক ও শরিয়া বোর্ড সদস্য এএমএম মাইনুদ্দিন মোনেম, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভা শেষে হলরুমে পবিত্র রমজান উপলক্ষে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রমজানের গুরুত্ব ও করণীয় সম্পর্কে আলোচনায় অংশ নেন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিন। রাজধানীর গুলশান তেজগাঁও লিংক রোডে চলছে 3 দিনব্যাপী মুনলাইট ফেস্টিভ্যাল এর দ্বিতীয় আসর। অ্যানেক্স কমিউনিকেশনের উদ্যোগে আলোকি প্রাঙ্গণে আয়োজিত এই ফেস্টিভ্যাল চলবে 4 মার্চ পর্যন্ত। আশিয়ান সিটির পৃষ্ঠপোষকতায় এতে সহযোগিতা করছে পার্টেক্স গ্রুপ, পোলার, বিকাশ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ইউনিভার্সাল হেলথ কেয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। আয়োজকরা জানান, এই উৎসবে 50টিরও বেশি খাবার ও লাইফস্টাইলের দোকান রয়েছে। এখানে ঐতিহ্যবাহী বাংলাদেশি ইফতার সামগ্রীর পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন খাবারও পরিবেশন করা হচ্ছে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।